LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. বোধহয় এইরকমই একটা ঘোষণার জন্য আজকে গোটা দেশের মানুষ তাকিয়েছিলেন। নিঃসন্দেহে বড় ঘোষণা। যারা চাকরি করেন, চাকরিজীবী, তাদের জন্য তো বটেই। এই মুহূর্তে আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, চট করে পরিচয় করে দিই। সুপর্ণ মৈত্র রয়েছেন, সুপর্ণ পাঠক রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন হিমাদ্রি মুখোপাধ্যায়, প্রত্যেককে স্বাগত রয়েছেন আইনজীবী অর্ক নাগ এবং বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়। চট করে রিয়াকশনগুলো প্রাথমিক নেয়নি। সুপর্ণ মৈত্র, হট করে এখানে এসে এত ভালো খবর পেয়ে অভ্যস্ত নেই, একটু বুঝে ওঠার চেষ্টা করছি। আমিও বুঝছি। আচ্ছা, বুঝে ওঠার চেষ্টা করছেন হিমাদ্রি বাবু? না, আমাদের তো যারা আমরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি, আমাদের যারা এসএসসি, তাদের কাছে একটা ভীষণ সুখবর যে স্ল্যাবটা এরকমভাবে বেড়ে যাবে। কেউ এক্সপেক্ট করেনি, আমরাও এক্সপেক্ট করিনি। এটা একটা সত্যি সুখবর। অর্ক? আমি ট্যাক্সের এক্সপার্ট নই, এখানে অনেক ট্যাক্সের লোকেরা আছেন যারা ইকোনমিস্ট অনেক বেশি ডিটেলে বোঝেন, কিন্তু হ্যাঁ এইটুকু সত্যিই বলা যায় যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা নেক্সট উইক প্লেস হওয়ার কথা, সেগুলো সব মিলিয়ে একটা প্রাইম অফিসি সিচুয়েশন তো 12 লক্ষ টাকার ছাড় সত্যি অস্বীকার করা যায় না। ইট ইজ আ গুড মুভ। এটা ইমপ্লিমেন্ট করে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের ফিনান্সিয়াল স্টেবিলিটি কতটা থাকবে সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। জগন্নাথ দা, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। দেখুন, গতকাল প্রধানমন্ত্রীজি পার্লামেন্ট সেশন শুরু হওয়ার সময় বলেছিলেন যে তার বাজেটের 3টি মুখ্য ধারা থাকবে। এক, ইনোভেশন, ইনভেস্টমেন্ট এবং ইনক্লুশন। এই বাজেট দেখাচ্ছে যে প্রযুক্তিগত ক্ষেত্র থেকে বাকি সব কিছু ক্ষেত্রে বিকশিত ভারতের দিকের বাজেট আগামী 20-25 বছরের দিকে তাকিয়ে বাজেট করা হয়েছে। ইনক্লুশন, মাখানা বোর্ড থেকে শুরু করে 12 লক্ষ টাকার ইনকাম ট্যাক্স ছাড়, অর্থাৎ কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে আর আমরা যারা মধ্যবিত্ত, যারা বিভিন্ন ক্ষেত্রে মাসিক বেতনের উপর নির্ভরশীল বিভিন্ন যে সমাজ, মধ্যবিত্ত সমাজ, তাদের জন্য। এবং একই সঙ্গে ইনভেস্টমেন্ট, একটা বড় যে ইনভেস্টমেন্ট বিওটি মোড থেকে সুপর্ণ দ্বারা আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন। গভর্নমেন্ট ফের 2 দশক আগের পিপিপি মোডে ফিরছে, যেখানে গভর্নমেন্ট ফাইন্যান্সিং এবং প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিং, যা এখন যদি সত্যি করে আমাদের ধারাবাহিকভাবে আগামী 1 দশক ধরে 7-8% গ্রোথ রেটে থাকতে হয়, তাহলে যে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আরও ইনফ্রাস্ট্রাকচার সহ ভারতবর্ষে দরকার, তার জন্য যে 1,25,000 কোটি টাকার যে বিরাট ফান্ড, এবং তাতে স্টেট গভর্নমেন্টের রাজ্যগুলির সহযোগিতা নিয়ে তৈরি করা হচ্ছে, তাতে পারফেক্টলি ইটস এ ব্যালেন্সড বাজেট এবং মধ্যবিত্তের জন্য তো বললে বললে। দুই সুপর্ণদার কাছে একটু যাই। রিয়াকশন যখন চাইলাম, দুজনেই বললেন যে এত ভালো খবর তো শোনার অভ্যেস নেই, একটু বুঝতে চাইছি। আমি বলিনি, ও বলেছে। হ্যাঁ, একটু বুঝতে চাইছি। সুপর্ণ মৈত্রদা, কি বুঝতে চাইছেন? না, আমার প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষই আজকে যদি কেউ এখানে বসে দেশের অর্থমন্ত্রীকে কোনোভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা করে, শারীরিকভাবে প্রহরিত হবে। সেই রিস্কটা তো আমি নেব না। তার কারণ এত ভালো একটা উপহার উনি দিয়েছেন। কিন্তু স্বাভাবিকভাবেই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বলে একটা বই বেরিয়েছিল, আমরা সবাই কিছু না কিছুভাবে আর্গুমেন্টেটিভ। তো একটাই স্বাভাবিকভাবে, তার কারণ এই সরকারকে, মানে জগন্নাথ বাবুরা যে সরকার চালান, তাকে প্রশংসা করতে হবে। অন্তত 10 বছরে তারা যেটা করার চেষ্টা করেছেন, যে ফিসকাল প্রুডেন্সটা তারা মেনটেন করেছেন, যে যাতে ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতিটা ঠিকভাবে থাকে, এবং অর্ক সেটা তোলার চেষ্টা করলেন। এই যে এতটা টাকা উনি ফোরগো করছেন, কোথা থেকে করছেন এটা জানার খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে। তার কারণ আমরা জানি যে মাত্র 5%, 5% পিপল অফ ইন্ডিয়া তারা ট্যাক্স ফাইল করেন। তার মধ্যে 50%, যেটা 2.5%, তারা ট্যাক্স দেন, এবং পার্সোনাল ইনকাম ট্যাক্স হচ্ছে 19% অফ দি টোটাল কিটি। এবং 2014 থেকে 2024-এর মিড পথে যদি আমি দেখি, 2019-এ গিয়ে প্রাইম মিনিস্টার যখন আমেরিকাতে যান, তখন তিনি সঠিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার কারণ শিল্পপতিরা বারবারই তাকে শাসাচ্ছিল, যেরকমভাবে সব জায়গায় শাসিয়ে থাকে, যে আপনি যদি কর্পোরেট ট্যাক্স না কমান তাহলে কিন্তু আমরা অন্য জায়গায় চলে যাব। তারা কোথাওই যাননি, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার স্বাভাবিকভাবেই অর্থনীতির নিয়মেই 26% করে দেন, সেটা ওইসিডি কান্ট্রি এবং আসিয়ান কান্ট্রির মতো। কিন্তু আবার 2019 থেকে 2024 অবধি দেখলাম, যেটা যে আমার খুব ভালো লাগলো, জগন্নাথ এক্ষুনি সেটা বলার চেষ্টা করলেন,
যে প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু সেরকমভাবে হয়নি। তারা ডিভিডেন্ড নিয়েছে, সব নিয়েছে, গভর্নমেন্ট হেল্প করেছেন। তো এই যে টাকাটা উনি ছাড় দিলেন, দ্যাটস ফরগোয়িং দ্য রেভিনিউ, এই টাকাটা উনি কোথা থেকে আনছেন? দিস ইজ মাই সিম্পল কোয়েশ্চেন। দেখুন, মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর হাতে আরো অর্থ দেওয়া। সে যদি 12 লক্ষ টাকা তার ইনকাম ছাড় পায়, তার যে সাশ্রয়, সেই সাশ্রয়টা সে সঞ্চয় বা খরচা দুটোই করবে। কিন্তু আমরা জানি ভারতবর্ষের যে নতুন মধ্যবিত্ত শ্রেণী, আপনি যদি বাজারে ঘোরেন আপনারা দেখবেন আমরা সঞ্চয়ের থেকে খরচের দিকে বেশি যাই। আর যত আমাদের খরচ বাড়বে, আমার জিএসটি বা পরিষেবা সেক্টর থেকে, জিএসটি থেকে, অন্যান্য ইনডাইরেক্ট ট্যাক্সেস থেকে আমার আয় বাড়বে। তো সিম্পলি মধ্যবিত্তের হাতে আরো পয়সা মানে মোর ইকোনমিক বোয়ান্সি মানে মোর অ্যাক্টিভিটিস, সার্ভিস সেক্টরের ব্যাপক তার বৃদ্ধি হবে এবং তার ফলেই এই যে ফাইন্যান্সিং যে হবে, যে ফরগোন করছে প্রায় 1 লক্ষ কোটি টাকা, তা উঠে আসবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সুপর্ণ পাঠকদার কাছে একটু যাই। আমি অর্থনীতির ছাত্র নই, অর্থনীতির কঠিন শব্দগুলো একটু আস্তে আস্তে আমাকে বুঝতে হয়। আমি একদম আমজনতার একটা প্রশ্ন করছি। প্রতিবেদনে দেখছিলাম যে আমাদের দেশে 3 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করে এমন জনসংখ্যা মোটামুটি 80 কোটি, আর 3 থেকে 10 লাখ সেটা 50 কোটি, মানে 130 কোটি এখানেই হয়ে গেল। বাকি যারা রয়েছে তাদের একটা ক্ষুদ্র অংশ তারা ট্যাক্সটা দেয়, এবং সুপর্ণদা যে কথাটা বললেন ওই ট্যাক্সের টাকাতে এই ফ্রিবিজ বা এগুলো করা হয়ে থাকে। 130 কোটি বাদ চলে গেল, বাকি অংশ সেখান থেকে আসবে পুরো বিষয়টা। এইটা না, এই যে এরিথমেটিকগুলো আমরা করি, এইটা না ঠিক হয় না। আমি কেন বলিনি, কারণ আমরা যখন সংসার করি, জাস্ট 5 মিনিট সময়, আমরা যখন সংসার করি, আমার যখন সন্তান হয়, আগে হয়তো আমরা খুব পার্টি ফাটি করছি, ঘুরে বেড়াচ্ছি, সে তাতে আমাদের নিজেদের মতো করে, কেউ চায়ের দোকানে করে, কেউ ক্লাবে করে। কিন্তু সন্তান হওয়ার পরই আমাদের একটা হ্রাস পড়ে। কেন? কারণ আমার ছেলের পড়াশোনার ক্ষেত্রে আমি খরচটা করতে চাই। তো এটা একটা অ্যাসেট বিল্ডিং এক্সারসাইজ। আমি দুটো জায়গা থেকে এই বাজেটটা নিয়ে চিন্তিত। একটা হচ্ছে যে আমাদের এক্সপোর্টের একটা সেকুলার ফল হচ্ছে গত 4 বছর ধরেই। মাঝখানে 2022 সালে একটা স্পাইক ছিল, তার কারণ অন্য, কিন্তু একটা সেকুলার, আমি যদি লম্বা একটা এরকম করে কাটি, সেটা কিন্তু এরকমভাবে পড়ছে। আর ডলার নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, এটার মধ্যে কিন্তু রাজনীতি থেকে অনেক স্ট্রাকচারাল প্রবলেম ইনভলভড আছে। তো সেটা হচ্ছে যে ডলারের কিন্তু রুপির কিন্তু একটা সেকুলার ফল হচ্ছে ইন রিলেশন টু আদার কারেন্সিজ ইন এশিয়া অনেক বেশি। ডলার অ্যাপ্রিসিয়েট করছে, সব কারেন্সি পড়ছে, কিন্তু রুপির ফলটা অনেক বেশি। তার কারণ হচ্ছে আমাদের এক্সপোর্টটাও সেকুলারলি ফল করছে। এবার আমি যদি পার্সোনাল লোনের অঙ্কটা দেখি, সেখানেও এবারই আছে, এগুলো নতুন কিছু বলার নয়, এই সার্ভেতে, ইকোনমিক সার্ভেতেই এখন দেখা যাবে। সেটারও না সবচেয়ে বেশি রাইজ হয়েছে পার্সোনাল লোনে। তা 1 মিনিট আমি এটা বলে নিই, শেষ করে। হ্যাঁ, তার কারণ হচ্ছে মধ্যবিত্ত ট্রাবলে আছে। আজকে যে ইনকাম ট্যাক্স বেনিফিটটা নিয়ে চেঁচামেচি করছি, সেটা কিন্তু মধ্যবিত্ত। আর গত বছরে 4টে ক্যাটেগরিতে মধ্যবিত্ত ছিল না, এবার 5ম ক্যাটেগরি অ্যাড করা হলো মধ্যবিত্ত। আসবো, মধ্যবিত্তর কথা বলছিলেন। মধ্যবিত্ত দুপুরবেলা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, হীরক রয়েছে চায়ের দোকান থেকে। হীরক, একেবারেই দেখো, আজকে কেন্দ্রীয় সরকার যখন এই বাজেট পেশ করছে, স্বাভাবিকভাবে মধ্যবিত্তের কাছে অন্যতম বড় সুখবর হচ্ছে এই কর ছাড়। আমার সঙ্গে বেশ কয়েকজন রয়েছেন যারা মধ্যবিত্ত চাকুরিজীবী, কেউ সরকারি চাকুরিজীবী, কেউ বেসরকারি চাকুরিজীবী। একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে বাজেট পেশ হলো, তাতে যেটা জানা যাচ্ছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। কি প্রতিক্রিয়া? এই যে নতুন ট্যাক্স রিজিম, যেটা তাতে ক্লিয়ারলি বলে যে 12 লক্ষ টাকা পর্যন্ত জিরো ট্যাক্স, এটা আমরা ওয়েলকাম জানাচ্ছি। আর একটা ধোয়াতা আছে যে আগের ট্যাক্স রিজিমটা হয়তো সেটাকে উঠিয়ে দিতে চাচ্ছে। তার মধ্যে বিভিন্ন প্রভিশন ছিল যে কেউ ইন্স্যুরেন্সে জমা রাখবে, কেউ বিভিন্ন জায়গাতে, সেই জায়গাটা হোম লোন ইন্টারেস্ট, এটা একটা আলাদা দিক। কিন্তু যে নিউ রিজিমে 12 লাখ পর্যন্ত ছাড়, এতে মধ্যবিত্তের একটা অনেক সুরাহা হবে। চাকরিজীবী এবং মিডিল ইনকাম ট্যাক্স গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে একটা রিলিফ বলে মনে করছি। নিশ্চিতভাবে কথা বলবো যে এই 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় কি চোখে দেখছেন? আপনি তো বেসরকারি চাকরি করেন। আমি বেসরকারি চাকরি করি, এবং এই 12 লক্ষ টাকা পর্যন্ত যে স্ল্যাবটা নতুন হলো, যে জামটা দিয়েছে, এটা আমাদের পক্ষে অনেকটা সুবিধা। আমাদের ইনকাম, আমরা যারা ওই ইনকাম গ্রুপে পড়তাম, সেই ক্ষেত্রে থেকে আমাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে বলে মনে হচ্ছে না, এখনও পর্যন্ত ক্লিয়ার নয়।
তবে 12 লক্ষ টাকা পর্যন্ত আমরা এটা একদম সাধুবাদ জানাচ্ছি। এটা একটা সরকারের বিরাট বড় উদ্যোগ, একটা বিরাট বড় রিফর্ম বলে আমি মনে করছি যে সাধারণ মধ্যবিত্ত মানুষ আমাদের ক্ষেত্রে এটা আমাদের একটা বিশাল সুবিধা হলো। আমাদের অনেকটা টাকা সঞ্চয় হবে, যেটা ট্যাক্স আমাদেরকে দিতে হবে না, আমরা সাধুবাদ জানাচ্ছি। আর একটা যেটা ইমিডিয়েটলি দেখলাম যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা 50,000 ছিল সেটাও 75,000 করা হয়েছে। যদিও ট্যাক্স রিজিমে পড়তাম 75,000 মানে 25,000 টাকা আরও পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা দেওয়া হয়েছে, এটাও একটা বড় উদ্যোগ। মানে মানুষ আমার মনে হয় ইন্স্যুরেন্স করার দিকে এবং মানে স্বাস্থ্য বিমা করার দিকে আরও একটু এগিয়ে যেতে পারবে, আরও কিছুটা টাকা তারা জমা করতে পারবে, তাদের সঞ্চয় ভবিষ্যতের জন্য বৃদ্ধি হবে। সরকারকে সাধুবাদ জানাই। এক লাফে তো অনেকটা জাম্প করলো এই জিরো ট্যাক্সটা, অনেকটা প্রায় 5 লাখ টাকার মতন জাম্প করলো, যেটা একটা বিশাল সুবিধা হবে। বিশাল অনেক দিন পর একটা নতুন ট্যাক্স রিজিমে এবার কী আসবে সেটা একটু দেখতে হবে, কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা একটা বিরাট বড় উদ্যোগ, বিরাট বড় পদক্ষেপ। বলছি এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স লাগবে না এরপর, অন্তত তেমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার এদিনের বাজেটে, কি বলবেন? এটা সম্পর্কে বলার নাই, কিন্তু যারা ট্যাক্স পেয়ার নয় তাদের ক্ষেত্রে কি সুবিধাটা দিল? কি ওষুধ কি কোনো দাম কমলো? আমরা যারা ট্যাক্স পেয়ার নই তাদের ক্ষেত্রে কী সুবিধাটা হলো? যারা নিম্নবিত্ত তাদের ক্ষেত্রে কী সুবিধাটা হলো? সবজির দাম বা কমলো, পেট্রোল ডিজেলের দাম কমলো। যদি পেট্রোল ডিজেলের দাম একই থাকে বাড়ে, তাহলে তার সে সবজির দামও একই রকম। ক্যারিং কস্ট যদি বেশি থাকে তাহলে সবজির দাম তো এমনি বাড়বে। তাহলে আমাদের কি সুবিধাটা হলো? যারা ট্যাক্স পেয়ার তাদের না হয় সুবিধাটা হলো, আমাদের সুবিধাটা কি এতে? অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে একেবারে মধ্যবিত্ত যারা মধ্যবিত্ত গৃহস্থ যারা ট্যাক্স পে করেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা হলো, অন্তত তেমনটাই বলছেন যারা মধ্যবিত্ত ট্যাক্স পেয়ার। এবং তাদের যেটা দাবি যে এই 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়, সেই ট্যাক্স ছাড় নিশ্চিতভাবেই তাদের মুখে হাসি ফোটাচ্ছে। হীরক, তুমি চায়ের দোকানে ছিলে, বাজারে পৌঁছে গেছে দীপঙ্কর। দেখো একদমই তাই, যে কর ছাড়ের প্রসঙ্গ আসছে এবং 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, এই নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রথমেই যাকে একজনকে পেলাম, কি বলবেন 12 লক্ষ টাকা ছাড়? 12 লক্ষ টাকা মানে মাসে 1 লাখ টাকা ইনকাম, কত পার্সেন্ট লোক করে? আমার ইনকাম নেই, আমি ট্যাক্স নিয়ে ভাবছি। প্রথমে তো আমার ইনকামটা নিয়ে ভাবা উচিত যে আমি কী টাকা ইনকাম করতে পারি না পারি, তারপরে ট্যাক্স। আজকের দিনে 10,000 টাকা ইনকাম একটা সাধারণ মানুষ করতে পারছে না, তো সেখানে 12 লাখ টাকা ট্যাক্স কত পার্সেন্ট লোকের তার জন্য ভালো? আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা বাজারের মধ্যে রয়েছেন। এই যে 12 লক্ষ টাকা কর ছাড় দিচ্ছে সরকার, কি বলবেন? এই ব্যাপারে তো এটা ঠিকই যে অনেক মানুষ এই ট্যাক্সের আওতার থেকে বাইরে যাবে, তাদের রোজগার বাড়বে, এটা ঠিকই। কিন্তু ভারতবর্ষের মানুষের যে প্রান্তিক মানুষের রোজগার তো খুব সামান্য, ফলে ট্যাক্সের এই যে ইনকাম ট্যাক্সের যে আয়টা যেটা দিয়ে দেশের ডেভেলপমেন্ট হয় সেটা একটু ঝাড় খাবে, কারণ ইনকাম ট্যাক্সের মাধ্যমে একটা টাকা তো সরকারের আসে এবং সেই টাকা দিয়ে ডেভেলপমেন্ট হয়, কিন্তু সেই ডেভেলপমেন্ট একটু ধাক্কা খাবে। আজকে দেশের অন্য আরেকজনের সঙ্গে কথা বলি। আজকে দেশের বাজেট হলো, 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছে এবং তার সঙ্গে আরও অনেক কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো জানা যাবে। তো কি বলবেন 12 লক্ষ টাকা কর? কর ছাড় দেওয়া একটু গভর্নমেন্টের রেভিনিউটা কমে যাবে, তাতে উন্নয়নের কাজ ব্যাহত হবে কিনা জানি না। হ্যাঁ, সাধারণ লোকের উপর তো বেশি করা উচিত, মানে সাধারণ লোকের স্বার্থ তো দেখা উচিত। এই জন্য আমি মধ্যবিত্ত, আমি চাকরি করি, হ্যাঁ, একটা ভালো ইয়েতে আছি, ডেপুটি সেক্রেটারি একটা দপ্তরে। তাহলে কর ছাড়ে তো আপনার সুবিধা হবে? হ্যাঁ, আমার সুবিধা হবে। আমি তো আমার সুবিধার কথা বলছি না, আমার জনসাধারণের কথা বলছি। আরও মানুষজন রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি বলবেন? আজকে তো দেশের আসবো দীপঙ্কর, সঙ্গে থাকো। হিমাদ্রিবাবু, আপনার কাছে একটু যাই। জগন্নাথ দা শুরুতেই যেটা বললেন, একেবারে ব্যালেন্স হয়েছে, আমজনতা তাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। আপনি দেখছেন কিভাবে? সকলের জন্যই কি এই বাজেটটা? দেখুন, যারা নিম্ন মধ্যবিত্ত লোক, যারা 2-4 লাখ টাকা 5 লাখ টাকা বছরে হয়তো রোজগার করে, তাদের কাছে ইনকাম ট্যাক্সের কোনো ইম্প্যাক্ট নেই। এবং আমাদের যেটা সুপর্ণদাও বললেন, যে আমাদের যে ট্যাক্স যারা রিটার্ন ফাইল করে তার খুব কম পার্সেন্ট লোক ট্যাক্স দেয়। অ্যাকচুয়ালি কমপ্লায়েন্স যেটা হয় সেটা হচ্ছে বিলো ট্যাক্সেবল রিটার্নই বেশি হয়। কাজেই এটা তো একটা গভর্নমেন্টটাও একটা খুব বড় স্টেপ নিয়েছে বলবো, কারণ এতটা রেভিনিউ মানে স্যাক্রিফাইস করেছে। এটা একটা বিশাল রিস্ক বলবো বা একটা স্যাক্রিফাইস বলবো গভর্নমেন্টের তরফ থেকে। আর সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা ওই যেটা বারবারই কথা ওঠে যে যারা বছরে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা রোজগার করে, তাদের কাছে ট্যাক্সের ইনকাম ট্যাক্স কি হলো না হলো তাদের কাছে খুব একটা কিছুই আসে যায় না। সুপর্ণদার কাছে আরেকবার যাই। সুপর্ণদা, আবারও বলছি, একেবারে সাদামাটা একটা প্রশ্ন, আমি অর্থনীতির ছাত্র নই। 12 লক্ষ টাকার ওপরে
যাদের আয় 12,75,001 টাকা বা 12,75,002 টাকা, তাদের ক্ষেত্রে কি ট্যাক্সের কি দিতে হবে না হবে? তার আগে আমি বলি যে যখন আপনি জিজ্ঞেস করছিলেন যে কোথা থেকে এগুলো আসবে, ভাই জগন্নাথ একটা উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন যে উনি সব্যসাচী হয়ে গেছেন, ওনার উত্তরে সেটা ছিল। তার কারণ উনি বলেন আমি ডান হাতে এবং বাঁ হাত দুটোই একসাথে ব্যবহার করব, সেটাই উনি বলেছেন। উনি বলেছেন আমি ডান হাত দিয়ে দেব, বাঁ হাত দিয়ে নিয়ে নেব, সেটা ওনার কথা ছিল যে আমি পরোক্ষ কর বসিয়ে আমি ওটা নিয়ে নেব, সেটা উনি তখন বলেছিলেন। এক, দুই হচ্ছে যে আমি আবার বলছি যে প্রথম কথা হচ্ছে এই যে যেটা এক্ষুনি হিমাদ্রিদা বলছিলেন, এই যে আমরা একটা ফ্রিবি, সেটা যে নামেই ডাকি, যে কোনো প্রকল্প সারা ভারতবর্ষে, এটা ফান্ড করতে টোটালি ভারতবর্ষের খরচা হয় 9 লক্ষ কোটি টাকা। তার মধ্যে 4 লক্ষ কোটি টাকা ভারত সরকার দেয়, হয়তো মহারাষ্ট্র সরকার 80,000 কোটি টাকা মানে দিচ্ছে, এবং 9 লক্ষ কোটি টাকা। এই ফান্ডিংটা কিন্তু পুরোপুরি মিডল ক্লাসের টাকা থেকে ফান্ডিং হচ্ছে। তার কারণ আমি যদি এই যে পণ্য পরিষেবা কর যে যদি কম্পোজিশন দেখি, সেখানে দেখব যে ফুড প্রোডাক্টসের থেকেও, কেন ফুড প্রোডাক্টসের জিএসটি রেটটা আমি জানি কতটা আছে, আর বাকিটা মিডল ক্লাস কনজামশনের ওপরেই আমি ওটাকে তৈরি করেছি। এখন সেইখানে দাঁড়িয়ে আমি কি করতে চাইছি, আমি আজকে মিডল ক্লাসকে সত্যি, তাদের তো পিঠ থেকে গেছিল করে, তাদেরকে উনি বাধ্য হলেন এই টাকাটা দিতে। এক, কিন্তু উনি যে টাকাটা দিলেন তার কারণ হচ্ছে ওটা তো ওনার প্ল্যানিংয়ের মধ্যে ছিল যে আমি এইটা দিয়ে এই খরচাগুলো করব। তাহলে একে উনি ওই সোশ্যাল সেফটি নেটের জন্য প্রোগ্রামগুলো চালাচ্ছেন, দুই হচ্ছে উনি ফিসক্যাল ডেফিসিটটাকেও যাতে সঠিকভাবে থাকে সেটাকেও করার চেষ্টা করছেন। তাহলে এই যে রেভিনিউটা ফোরগো করলেন, তাহলে কি জিএসটিতে, যেটা জগন্নাথবাবুকে আমি খুব সিরিয়াসলি নিই, উনি যখন একজন সাংবাদিক ছিলেন তখনও যেরকম সিরিয়াসলি নিতাম, আর এখন তো সিরিয়াসলি নিতে বাধ্য হচ্ছি কারণ উনি দেশটা চালান। সো আই উইল হ্যাভ টু টেক হিম ভেরি সিরিয়াসলি। তো তাহলে কি দ্য এমফেসিস উড বি মোর অন জিএসটি, যে সেখান থেকে বাড়া যাবে, যে এক হাত দিয়ে এক হাত দিয়ে নেওয়া যায়, সেটা যদি না করা হয় তাহলে এই যে টাকাটা কোথা থেকে ম্যাডাম জোগাড় করবেন, এই কোয়েশ্চেনটা, বিকজ এটা শুনতে সত্যি ভালো, আমি যে কোনো মানুষই শুনে খুব খুশি হবে, বাট কোথা থেকে টাকাটা আসবে এটা খুব স্বাভাবিক প্রশ্ন, একটা ক্লাস 5-এর ছাত্রের মতো প্রশ্নটা। জগন্নাথ দা হাত তুলেছেন। বাঙালি বড় জটিল জাতি। আচ্ছা, নিশ্চয়ই। এতদিন হয়তো যদি কোনো ইনকাম ট্যাক্স না ছাড় দেওয়া হতো তাহলে বলতো কেন দেওয়া হলো না। যখন একটা বড় স্টেপস নেওয়া হয়েছে তখন বলা যে কিভাবে টাকাটা জোগাড় করবে। একটা জিনিস ফ্যাক্টর মনে রাখতে হবে যে 88th ফিনান্স পে কমিশন ঘোষণা হয়ে গেছে। 26 সাল থেকে প্রায় 60 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন প্রভূত বৃদ্ধি পাবে, এবং তার আগের বিবেচনা ভিত্তিতেই হচ্ছে এই সিদ্ধান্তের একটা বড় পার্ট। যে পরিমাণে বেতন বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, তার সঙ্গে বাজারের ভারসাম্য রক্ষা করার জন্যই এই 12 লক্ষ টাকা, এটা একটা অন্যতম ফ্যাক্টর। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে জিএসটি ইন্ট্রোডাকশনের পর থেকে আমাদের গড়ে 1.5 লাখ কোটি টাকা মাসে রোজগার থেকে 2 লাখ 2.5 লাখ কোটি টাকা পর্যন্ত মাসে রোজগার হয়েছে। তার মানে বাজার খুলে দেওয়ার পরেতে কনজামশন এবং কনজামশনের উপর ইনডাইরেক্ট ট্যাক্স থেকেই মূলত রোজগার হচ্ছে। আমরা এক্ষুনি সবার মুখে শুনলাম যে আমাদের যিনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আছেন তিনি বললেন যে কমপ্লায়েন্স যা হয় নন ট্যাক্সের উপরেই হয়, কর দেয় এমন রোজগারের মানুষ তার সংখ্যা কম। আমরা যখন বড় কিছু ফ্যাক্টর ইন করি তখন বলা হচ্ছে কেন কর্পোরেট ট্যাক্স কমানো হচ্ছে না, ইনকাম ট্যাক্স থেকে আর কতটুকু রোজগার হয়। তো তার ফলে এত বড় দেশ চালাচ্ছেন, এবং আপনাদের কাছে এটা বলতে পারে 14 সালে যখন মোদিজি ক্ষমতায় আসে তখন এই কর ছাড়ের পরিমাণ ছিল 2.5 লক্ষ টাকা। তারপরে তো 19 সালে 5 লক্ষ টাকা করা হয়, 23 সালে 7 লক্ষ টাকা করা হয়। 23 সালে 7 লক্ষ টাকা কর ছাড়ের পরেও পরের 2 বছরে যদি আমরা 6.5% গ্রোথ ধরে রাখতে পারি, এবারে 12 লক্ষ টাকা কর ছাড় দিয়েও আগামী 2-3 বছরের মধ্যে আমরা এই 6.5-7% গ্রোথ ধরে রাখতে পারবো। সুপর্ণাদের বাড়তি চিন্তার কোনো কারণ নেই, কারণ বাজার খুললে, বাজারে বিক্রি বাটা বাড়লে, বাজারে বোয়ান্সি আসলে অটোমেটিক্যালি সরকারের কোষাগার ভরবে।